Today, we have with us a very special speaker that has achieved a lot in academics and career-wise. So, I would like to present to you Dr. Nusrat Sharmeen, who is a highly accomplished scientific researcher with over 2 decades of experience in both academia and industry in Canada. Dr. Sharmeen arrived in Canada in 1981 and embarked on her academic journey, completing a BSc in biochemistry at Concordia University, followed by a master's in science and a PhD in medicine at McGill University. Over the years, her work has garnered recognitions, earning her several prestigious Gorman Awards at the provincial, national, and international levels, as well as publication and patent. Her dedication continues today as she collaborates with the IRCM, contributing her expertise to cutting-edge scientific initiatives. So ladies, we are presenting Dr. Nusrat Sharmeen. Let's give a warm round of applause for her. শুভ সন্ধ্যা এবং রমজান মুবারক। আমরা আজকে দুটো জিনিস করতে এসেছি এখানে। একটা হলো আন্তর্জাতিক নারী দিবস পালন এবং দ্বিতীয়টা হলো একসাথে ইফতার করা আর সওয়াব অর্জন করা। তো নারী দিবস সম্বন্ধে পুরুষরা কি ভাবছেন এখন? আমার মনে এটা প্রশ্ন এসেছে। তো দেখা গেছে যে 55% পুরুষ এখন বিশ্বাস করেন যে নারী সমতার লড়াই এতটাই এগিয়ে গেছে, এর ফলে পুরুষরা বৈষম্যের শিকার হচ্ছেন। তো 32টি দেশে 37% পুরুষ এবং 38% নারী নারীর সমান অধিকারের কথা বলতে এবং সমর্থন করতে ভয় পান, কারণ তাদের সাথে কি ঘটতে পারে তারা জানে না এটা করলে। তো এই স্পিচটা প্রিপেয়ার করার সময় আমার মনে অনেক প্রশ্ন জেগেছিল এবং আমি উত্তর খুঁজেছিলাম। এতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি এবং শিখেছি। আমি অনেক কিছু বলবো যা আমি শিখেছি, কিন্তু শেষে আমি আশা করব এটি আপনাদেরকে আরও শিখতে অনুপ্রাণিত করবে এবং আপনার জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কিছু সাহায্য দেবে। সরি, আমি জানি না ইফ এভরিবডি স্পিক্স বাংলা, but you have to just take it like as it is. আমি আপনাদের সম্পূর্ণ অন্ধকারে রাখতে চাই না। আমি আমার বক্তৃতার আউটলাইনটা মুখে মুখেই বলছি। প্রথমে আমি কথা বলবো আন্তর্জাতিক নারী দিবসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তারপর বাংলাদেশের নারীদের অবস্থা সম্পর্কে, তারপর আমাদের বর্তমান অবস্থান এখানে কানাডায় এবং বৈষম্যের সম্মুখীন হলে ব্যবহারের জন্য কিছু টুলস, এবং সর্বশেষে আমি নিজের সম্পর্কে কিছু কথা বলবো। তো আমরা কেন নারী দিবস উদযাপন করি? কারণ যুগ যুগ ধরে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাই প্রতি বছর আমরা এই দিনটি সেলিব্রেট করি অ্যাজ এ সিম্বল অফ সলিডারিটি এবং সমান অধিকারের প্রতি আমাদের সমর্থনে। নারীদের আগে কোনো অধিকার বা সম্মান ছিল না। নারীরা ভোট দিতে পারতেন না, সংসদ থেকে বাদ পড়তেন, যথাযথ চিকিৎসা পেতেন না, তাদের সম্পত্তির মালিক হতে পারতেন না, আইনের সহায়তা পেতেন না, সমান বেতন পেতেন না, বাইরে যেতে পারতেন না। তারা বাড়িতে, কর্মক্ষেত্রে এবং তাদের বৃহত্তর সম্প্রদায়ে ভায়োলেন্স, অ্যাবিউজ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং আনইকুয়াল ট্রিটমেন্টের মুখোমুখি হতেন এবং আমি বিশ্বাস করি এখনও হন। শেখার, উপার্জন করার এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতেন এবং এখনও হন। ধীরে ধীরে পরিবর্তন এসেছে, কারণ নারীরা ন্যায়ের জন্য একসাথে লড়াই করেছেন। এর বিরুদ্ধে প্রথম বিপ্লব বা আওয়াজ উঠে 1908 সনে, যখন নিউ ইয়র্কে 15,000 নারী
শ্রমিক, তারা কাজ করতেন গার্মেন্টসে, তারা রাস্তায় নেমে পড়েন সমাবেশে কাজের পরিবেশ এবং সমতার প্রতিবাদে, তাদের বেতনের প্রতিবাদে। তারপর থেকে প্রতি বছর আমরা এই দিনটি মহিলারা পালন করি এবং 1911 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করেন। সবাই ভোট দিতে পারি, শিক্ষা পেতে পারি, স্বাস্থ্যসেবা পেতে পারি, চাকরি পেতে পারি এবং আমাদের মতামত প্রকাশ করতে পারি। একটু বাংলাদেশের কথা বলতে চাই। বাংলাদেশের নারীদের অবস্থা এখন অনেক পিছিয়ে আছে। নারীরা যথাযথ শিক্ষা পান না, চিকিৎসা সেবা পান না, সম্পত্তির অধিকার হতে পারেন না, সম্মান পান না, স্বাধীনতার কোনো সুযোগ নেই এবং নারীর বিরুদ্ধে ভায়োলেন্স ক্রমাগত বেড়ে যাচ্ছে। বাংলাদেশে যদিও 1972 সালের সংবিধানের অধীনে সমতা এবং নারীর অধিকার সুরক্ষিত, কিন্তু বাংলাদেশে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় 30% মহিলা তাদের স্বামী দ্বারা নির্যাতিত, 37% মৌখিক অপমান এবং হয়রানির শিকার এবং 33% অন্য ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। কাজেই আইন থাকলেও তার প্রয়োগ হয় না বা ইনকনসিস্টেন্ট, দুর্নীতি এবং সামাজিক রীতিনীতির কারণে। নারীর প্রতি ডিসক্রিমিনেশন একেবারে পরিবার থেকে শুরু এবং রাষ্ট্রীয় স্তর পর্যন্ত বিস্তৃত। পরিবার, সমাজ এবং দেশের বাধা কারণেই বাংলাদেশের নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। এমনকি যদি তাদের মধ্যে কেউ কেউ অধিকার সম্বন্ধে সচেতন হয়ও, তবু তারা ট্রেডিশনাল বিলিফের কারণে এবং ভয়ে তাদের অধিকার দাবি করবে না। তো আমি কয়েক বছর আগে বাংলাদেশের নারী দিবসের সময় আমাকে একটি সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটি এনজিওদের দ্বারা আয়োজিত ছিল, যারা গ্রামীণ দরিদ্র মহিলাদের সাহায্য করেন। সারা বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে নারীরা, তরুণীরা এসেছিলেন, যারা তাদের জীবনের পরিবর্তন আনার চেষ্টা করছেন। তারা প্যানেলের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, পরিবার যখন তাদের বিরুদ্ধে থাকে তখন তারা কিভাবে কাজে যেতে পারেন, কিভাবে তারা পুরুষদের দ্বারা হয়রানির শিকার হওয়া এড়াতে পারেন, কিভাবে তারা তাদের উপর নির্যাতন বন্ধ করতে পারেন ইত্যাদি। তাদের সচেতনতা দেখে আমি অবাক হয়েছিলাম। তারা নিজের পায়ে দাঁড়াতে চায়, টাকা পয়সার সাহায্যে তারা তাদের ছোট্ট কুটির শিল্প ব্যবসা শুরু করেছিল। অর্গানাইজেশনগুলি নারীকে ইকোনমিক্যালি এম্পাওয়ার করেছে। এভাবেই মানুষের আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। তাহলে আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি? আমি মনে করি আত্মসচেতনার মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি হবে। আমরা বিশ্বাস করি শিক্ষা সমাজকে বদলে দিতে পারে। এছাড়াও ওয়ার্কশপ, সেমিনার এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা নারীকে সচেতন করতে পারি। নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা অবশ্যই নারীর বিরুদ্ধে ভায়োলেন্স বন্ধ করার জন্য এবং নারীকে লিডারশিপে এগিয়ে নেওয়ার জন্য যেসব প্রোগ্রাম আছে তাতে ইনভেস্ট করতে হবে। ব্যক্তি, সমাজ, পরিবার এবং দেশ সহ একটা জটিল ডাইনামিক্স আছে, যার জন্য প্রচুর জরিপ, গবেষণা এবং পরিকল্পনার প্রয়োজন। সো এখন আমরা কেনেডিয়ান বাংলাদেশি। আমি বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কথা আর বলবো না, অনেক কিছু আছে, কারণ আমরা এখন ভিন্ন পরিস্থিতিতে বাস করি। এখন আমরা এখানে বাংলাদেশের পরিবর্তন আনার জন্য জড়ো হইনি। আমি শুধু বাংলাদেশে কিছু মৌলিক বিষয় তুলে ধরলাম, যেগুলি আমাদের সংস্কৃতি এবং সমাজে প্রচলিত এবং আমরা এখানে এর কিছু প্রতিফলন দেখতে পাই। কানাডায় নারীর অধিকার সুরক্ষিত, এখানে আইন প্রয়োগ হয়, এখানে নারীর স্বাধীনতা এবং সমান অধিকার রয়েছে। তাই রাষ্ট্রের পক্ষ থেকে নারীদের নিরাপত্তা নিশ্চিত, বেশ কিছুটা হলেও। কিন্তু এখানে বাংলাদেশিদের ব্যক্তিগত এবং সামাজিক পরিস্থিতিতে আমরা কি নারীদের সমানভাবে বিবেচনা করি? আমরা কি দেখতে পাই যে নারীদের স্বাধীনতা, অধিকার এবং সম্মান আছে? তো নারী বিদ্বেষী আচরণ উপেক্ষা করবেন না। আমি কিছু টুলস দেবো। এখন 4টি প্রধান বিষয় আছে কিভাবে আপনি এটি বন্ধ করতে পারেন।
নারী বিদ্বেষী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করুন, এটিকে উপেক্ষা করবেন না। যখন আপনি নারী বিদ্বেষী আচরণ দেখেন এবং অনুভব করেন, তখন কথা বলুন, স্পষ্ট করে বলুন এটি গ্রহণযোগ্য নয়। সীমা নির্ধারণ করুন, বাউন্ডারিজ দেন। নারী বিদ্বেষ মনোভাব এবং কর্মকাণ্ড থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করার জন্য আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে স্পষ্ট সীমানা নির্ধারণ করুন। এটি রিপোর্ট করুন। যদি আচরণটি গুরুতর বা স্থায়ী হয় তাহলে রিপোর্ট করুন। দ্বিতীয়ত হচ্ছে এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং প্রমোট করুন। নিজেকে শিক্ষিত করুন। নারী বিদ্বেষের ইতিহাস এবং প্রভাব সম্পর্কে, এটি কিভাবে বিভিন্ন রূপে প্রকাশ পায় এ সম্পর্কে জানুন। সো আপনাদের কাছে আমার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, শিক্ষা কি নারীর প্রতি পুরুষের বৈষম্যমূলক আচরণ দূর করতে পারে? কি মনে করেন আপনারা? আপনারা মনে করেন শিক্ষা এটাকে দূর করতে পারে? হাত তুলুন যদি মনে করেন। না। তো এটার উত্তর আমিও বলি না। ডিগ্রি অর্জন, স্কুলে যাওয়া অথবা বুদ্ধিজীবী হওয়া এই আচরণকে দূর করতে পারে না। এটা আছে, মানে আপনি যদি খোঁজেন ইন্টারনেটে দেখবেন J.K. রাউলিং, শশী থ্রাতুর, রিচার্ড ফিম্যান, তারা স্বনামধন্য লেখক এবং রাজনীতিবিদ। তারা সকলেই সেক্সিস্ট ছিলেন এবং তারা খুবই ক্রুয়েলি মহিলাদের সম্বন্ধে কথা বলেন এবং তাদেরকে ভীষণভাবে অপমানজনক কথা বলেন। তাহলে আমার মতে এই মনোভাব এবং আচরণ আপব্রিঙ্গিং এবং সামাজিক রীতিনীতি থেকে শেখা। এর জন্য আরও গবেষণার প্রয়োজন আছে। তো আমার জীবন সম্পর্কে একটু বলি শেষে। জীবনে সব কিছু অর্জনের জন্য আমাকে অনেক সংগ্রাম এবং কষ্ট ভোগ করতে হয়েছে। আমার কাছে কিছুই সহজে আসেনি। আমার অনেক পার্সোনাল চ্যালেঞ্জেস ছিল এই দেশে আসার পর। আমাকে সবসময় ডিটারমিনেশন এবং ফোকাস সামনে রেখে কাজ করতে হয়েছে। আমার বাবা আমার মধ্যে শেখার জন্য প্রচুর কৌতূহল জাগিয়ে তুলেছিলেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন বাবা আমাকে সবসময় বলতেন, আমি যদি ক্লাসে দ্বিতীয় হই তাহলে তুমি কেন প্রথম হও না? আমার এখনো মনে আছে, এটি আমার মধ্যে একটি চ্যালেঞ্জ তৈরি করেছিল এবং আমি আরও কঠোর পরিশ্রম করেছিলাম বাবাকে খুশি করতে। বেস্ট হওয়ার জন্য এই যে কম্পিটিটিভ স্বভাব আমার মধ্যে এভাবেই গেঁথে গেছে এবং আমার সারা জীবন ধরে এটি আমাকে নতুন জিনিস শিখতে এবং কাজে বেস্ট হতে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শিখিয়েছে। আমি এখানে খুব জোর দিয়ে বলতে চাই, খুব স্ট্রং হতে হবে, লক্ষ্য সম্পর্কে জানতে হবে এবং কোনো কিছুতেই হতাশ হওয়া যাবে না। রিজিলিয়েন্ট হতে হবে, পড়ে গেলে আবার উঠতে হবে। আমি অনেকবার পড়ে গেছি কিন্তু আমি সবসময় উঠে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। অনেক কিছু নেগেটিভ আছে কিন্তু সবসময় পজিটিভ চিন্তা করবেন। আমার বাধা এবং বিপত্তি ছিল কিন্তু আমি সবসময় তা কাটিয়ে ওঠার জন্য বিকল্প উপায় খুঁজে বের করেছি। অথেন্টিসিটি থাকতে হবে, ট্রু টু ওয়ান সেলফ, আপনি কি আপনার জানতে হবে এবং ওয়ানস ভিশন ইজ ভেরি ক্রুশিয়াল।